আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো 4টি ভিন্ন স্বাদের অসাধারণ 4টি রেসিপি, এবং রেসিপিগুলো সব ভর্তার রেসিপি। আর এই শীতের দিনে এরকম ভর্তা হলে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য আজকের রেসিপিটি। আর এই ভর্তাগুলো করে খেতে খুবই সহজ, আর এত ভালো লাগবে এই ভর্তাগুলোতে যখন ভাত খাবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্বে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভর্তা। আর এই শীতের দিনে কিন্তু চিংড়ি মাছ ভর্তা কিন্তু খেতে ভালো লাগে। শীতের দিনে বলেন আর এমনি বলেন না কেন, যে কোনো টাইমে এত সুন্দর ভর্তা কিন্তু যখনই করবেন তখনই খেতে ভালো লাগবে। এটা শীত আর গরম লাগবে না। আর দেখুন, আমি এই ভর্তাটা করার জন্য প্রথমে এখানে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। আর এই তেলের উপরে ভর্তা করার জন্য যে শুকনো মরিচটা লাগবে সেটা কিন্তু আমি প্রথমে একটু ভেজে নেব। আর শুকনো মরিচটা এমনভাবে ভাজতে হবে, খুব কালো হবে না, আবার এরকম বেশি লালচে থাকবে না। এই পর্যায়ে ভাজতে হবে শুকনো মরিচটা। মানে আমি ঠিক যে পর্যায়ে রাখছি এই পর্যায়ে কিন্তু শুকনো মরিচটাকে তুলে নিব। আর এইভাবে শুকনো মরিচটা ভেজে নিলে শুকনো মরিচটা খুব মুচমুচে হয়। আর এটাতে যখন ভর্তা করবেন ভর্তাটা কিন্তু খুব কালারফুলও ভালো হয়। মানে একদম পুড়িয়ে ফেললে মানে ঝালের কালারটা একদম কালো হয়ে যায়, ভর্তার কালারটাও কিন্তু কালো হয়ে যায়। আর একই তেলের ভিতরে দেখুন, এখানে আমি বড় সাইজের একটি রসুন আস্ত কোয়া এভাবে দিয়ে দিয়েছি তেলের উপরে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো এখানে আমি কিন্তু কুচো চিংড়ি মাছ নিয়েছি, চাইলে আপনারা এখানে বড় চিংড়িও নিতে পারেন। তবে বড় চিংড়ি মাছ ভর্তা করলে একরকম খেতে লাগে, আর এই কুচো চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু একটু বেশি ভালো লাগে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু মানে নেড়ে চিড়ে নেব। আর চিংড়ি মাছ থেকে কিন্তু একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর তেলের পরে এভাবে চিংড়ি মাছটা ভেজে নিলেই হবে। সামান্য একটু হলুদও দিয়ে দিব কালারটা ভালো আসার জন্য। চাইলে হলুদটা না দিলেও পারেন, তবে আমি দিচ্ছি কারণ ভর্তাটার কালারটাও সুন্দর আসবে দেখতে। তো এখন দিয়ে শুধু এভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ থেকে একটু পানি বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই পানিটা টেনে গেলে তারপরে যতটুকু তেল দিয়েছি তেলের সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। আর এভাবে নিলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছে পানি দ্বিতীয়বার দিতে হবে না। যতটুকু পানি চিংড়ি মাছ থেকে বের হয়েছে এই পানিটুকুতেই কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজাও হয়ে গিয়েছে যতটুকু তেল দিয়েছি। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব এবং নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটা কিন্তু আমি একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডটা করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন, আমি এখানে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম মরিচগুলোকে একটু সামান্য লবণ দিয়ে এভাবে কচলে কচলে মরিচটাকে ভেঙে নিব প্রথমে একটু। তো মরিচটা কিন্তু খুব মুচমুচে হয়েছে, আর এভাবে একটু মানে চটকে চটকে নিলে কিন্তু মরিচটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর গুঁড়ো করাটার সময় একটু লবণ দিয়ে নিলে গুঁড়োটা খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু বেশি করে দিব। ভর্তা জিনিসে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে সেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজটাকে দেখুন আমি প্রথমে এভাবে একটু মানে কুচিয়ে রেখেছিলাম, একটু এভাবে ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে এখন খুব ভালো করে এই মরিচটার সঙ্গে এভাবে কচলে কচলে মেখে নিতে হবে। দেখবেন যখন পেঁয়াজটা থেকে মানে পেঁয়াজের রসটা বের হয়ে আসা পর্যন্ত এভাবে মানে মাখতে থাকতে হবে। আর পেঁয়াজটা মরিচের সঙ্গে খুব ভালো করে মাখতে মাখতে দেখবেন পেঁয়াজের যখন রসটা বের হয়ে যাবে তখন এই মাখাটা এত সুন্দর হয়, যে কোনো ভর্তা করবেন ভর্তাটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি বেশি করে একটু মানে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজটাকে এভাবে মেখে নিচ্ছি। মানে পেঁয়াজটা যত ভালো করে মাখবেন ভর্তাটাও কিন্তু খেতে খুব টেস্ট হবে। তো এখন আমি পুরো মানে চিংড়ি মাছটা দিয়ে এখন এই যে ভর্তাটা মেখে নিচ্ছি। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, যেমন ভর্তার কালারটা হয়েছে আর ভর্তাটা খেতেও কিন্তু মজা হয়েছে। তো আপনারা চাইলে এর ভিতরে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তবে আমি ধনিয়া পাতা দিলাম না, এটাতে এমনিতেই খেতে অনেক মজা। আর এইভাবে একটু ভর্তা করবেন, গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন কিচ্ছু এতে লাগবে না। চিংড়ি মাছ ভর্তাটা এত টেস্টি হয় যা এর সঙ্গে কোনো কিছু কম্পেয়ার করা যায় না, এটা এতটা টেস্টি হতে হয়। আর এই ভর্তা যেদিন করবেন এর সঙ্গে আর কিছুই লাগবে না, এতটা মজা লাগে খেতে।
আলু ভর্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এই শীতে কিন্তু দেখবেন একটু ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে আর খাবারটা কিন্তু অনেক জমে যায়। আর যদি এরকম আলু ভর্তা হয় তাহলে কথাই নেই। সকালবেলা যারা ভাত খান তারা এরকম একটু আলু ভর্তা করে খেয়ে দেখবেন সেটা কত মজা। তো সকাল কেন, এটা সকাল দুপুর রাত যখনই বলেন না কেন তখনই খুবই ভালো লাগবে। আলু ভর্তাটা তো আমি মনে করি সবসময়ই খেতে ভালো লাগে। তো আলু ভর্তাটা করার জন্য আমি এখানে দেখুন কড়াইতে সরিষার তেল দিয়ে আমি এখানে কিছু শুকনো মরিচ এভাবে টেলে নিব। আর এইভাবে তেলে ভেজে যদি শুকনো মরিচটা যদি ভর্তা করেন, এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কারণ ভর্তার একটা যে সেন্ট, এই সেন্টটা কিন্তু অনেক সুন্দর আসে শুকনো মরিচটা যদি এভাবে তেলের পরে টেলে নেন। আর একই তেলের উপরে দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে 2 থেকে 3 কোয়া বড় বড় মানে বড় রসুনের 3 থেকে 2 থেকে 3টা কোয়া আমি এখানে কুচি করে দিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে, পেঁয়াজটা একদম মুচমুচে হবে না, কিছুটা নরম নরম থাকবে আবার কাঁচাও থাকবে না, এই টাইপের করে ভেজে নিতে হবে। তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল কিন্তু এটা। আপনারা চাইলে এই তেলটা কিন্তু সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভর্তাটা খেতে খারাপ লাগবে না। তবে ভর্তা বলতে আমরা জানি যেটা সরিষার তেল হলে খেতে ভর্তাটা বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা যখন একটু ভালো মোটামুটি কাঁচা কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন আমি এখানে 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এই শীতের সময় ধনিয়া পাতা দিয়ে এভাবে ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা একটু আলাদা টেস্ট আসে, খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে অবশ্য, কিন্তু জানি না কার কাছে কেমন ভালো লাগে। তবে যারা ধনিয়া পাতার স্মেলটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তবে ধনিয়া পাতা দিয়ে এভাবে ভর্তাটা করলে খেতে ভালো লাগে। তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এরকম নরম নরম থাকবে, এই অবস্থায় এটাকে তুলে নিতে হবে। তো আমি এটা একটু কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে শুকনো মরিচগুলোকে যে টেলে রেখেছিলাম সেটাকে কিন্তু সামান্য একটু লবণের দ্বারা ছড়িয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভেঙে নিচ্ছি। আর শুকনো মরিচটা একদম মুচমুচে হয়ে যায় এভাবে ভেজে তুলে রাখলে। তারপরে একটু লবণ দিয়ে তারপরে এভাবে ডললে দেখবেন এটা কিন্তু খুব সহজে মাখতে সুবিধা হয়। তো আমি একসঙ্গে ভাজা পেঁয়াজটা দিয়ে এই শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি এখন এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আমার কাছে একটু তেলটা মনে হচ্ছে কম কম হয়ে গিয়েছে। আর ভর্তা জিনিসে সরিষার তেল একটু বেশি বেশি হলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এখন এখানে দেখুন আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। আর এরকম নতুন আলু ভর্তা হলে তো কোনো কথাই নেই। আলুগুলোকে আমি একসঙ্গে এভাবে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে একটু গরম গরম অবস্থায় ভর্তাটা মেখে নিচ্ছি। এই নতুন আলুটা দেখবেন যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায় তা সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা করতে গেলে আলুটা কেমন একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় যতই আপনি সিদ্ধ করে নেন না কেন। তো এটা চাইবেন যে একটু গরম গরম অবস্থায় ভর্তাটা করতে, যে কোনো ভর্তা একটু গরম গরম অবস্থায় ভর্তা করবেন। আর এই ভর্তাটা তখন করলে কিন্তু মাখাতে খুবই ভালো হয়, গরম থাকলে জিনিসটা একদম নরম নরম থাকে, মেখে নিতে এটা খুবই সহজ হয়। তো দেখুন আমি আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখাও হয়ে গিয়েছে, আলু ভর্তাটা কিন্তু এই সময় একদম রেডি হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে না? ঠিক এরকম আলু ভর্তা একটু হলে কিন্তু আপনার খাবারটা জমেই যাবে। তো এভাবে সবাই আলু ভর্তা করে খাবেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে, রোজ রোজ কিন্তু এরকম ভর্তাই খেতে চাইবে। আমি এখানে ভর্তা করার জন্য প্রথমে নিয়েছি এখানে গোটা জিরা নিয়েছি, কিছুটা জিরা ভেজে নিব। তো এখানে 1 চা চামচের মতো জিরা নিয়েছি। জিরাটা যখন হালকা একটু চিটপিট চিটপিট করে উঠবে তখন কিন্তু এখানে 1 চা চামচ আমি সরিষা দিয়ে দিলাম। সরিষাটা জাস্ট একটু গরম হবে জিরাটার সঙ্গে। জিরাটা যখন ভাজা হয়ে যাবে মনে করবেন যে এই সরিষাটাও তখন ভাজা হয়ে গেছে। তবে সরিষা জিরা একসঙ্গে দিবেন না, তাহলে সরিষাটা পুড়ে যাবে। তো যখন জিরাটা হাফ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে সরিষাগুলো দিয়ে, এখন দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নেব এবং এটা পরে গুঁড়ো করে নেব। তো এখন আমি এখানে একটি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন কিন্তু মাছগুলোকে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু টাকি মাছ বলে, আমরা এখানে টাকি মাছ বলি।
তবে অনেক জায়গায় এটা লাঠা মাছ বলে, তো যে যেভাবে চিনেন না কেন সেটাই বুঝে নেবেন। তো আমি এখানে মাছগুলো শুরুতেই একটু ভেজে নিব, আর ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই ভর্তার রেসিপিটি করতে গেলে কিন্তু মাছটাকে প্রথমে এভাবে ভেজে নিতে হবে। তো আমি মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। আবার যে খুব মুচমুচে করে ভাজতে হবে সেটা না, খুব মুচমুচে করে ভাজলে কিন্তু এটা আবার একটু ড্রাই হয়ে যাবে, যার জন্য মাছটা ভেজে নিতে হবে ভালোভাবে, কিন্তু অনেক কড়া ভাজা যাবে না। তো দেখুন আমি মাছটাকে এভাবে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু উপর থেকে খুব ক্রিস্পি হবে না, একটু নরম নরম ভাব থাকবে। ঠিক যেভাবে দেখছেন আমি ভেজে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা কিভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব মুচমুচে করে ভাজিনি। আর এখন আমি যে কড়াইতে তেলে ভেজেছি সেই তেলের উপরে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি 2 রকম মরিচ দিয়ে ভর্তাটা করব। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি হলে একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। তো আমি মরিচটা কিছু সময় একটু ভেজে উঠিয়ে নিলাম। আর এখন এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ আর 2টা রসুন দিয়েছি। আর এখানে আমি বড় সাইজের 2টা দেশি রসুন দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে কিন্তু এখন তেলের উপরে কিন্তু এটা এভাবে ভেজে নিতে হবে। আর এই ভাজিটা কিন্তু এই কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা কিন্তু এমনভাবে ভাজতে হবে, একদম বেরেস্তা করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে ভাজি করতে গেলে। তো এটা ভাজি হয়ে যাবে, পুরো কাঁচা গন্ধটা চলে যাবে। ঠিক কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিন্তু দেখবেন যে হালকা একটু মুচমুচে ভাব হয়ে আসছে, কিন্তু এটা কিন্তু খুব মুচমুচে করা যাবে না। একটু দেখতেই পাচ্ছেন যেভাবে আমি ভাজতেছি ঠিক এইভাবেই কিন্তু ভাজাটা করে নিতে হবে, কারণ এটা মুচমুচে হলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এখন কিন্তু এই পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো আমি এইভাবে তুলে নিব। তো সম্পূর্ণটা তেল থেকে তুলে নেব, একটু তেলে ভাব অবস্থায় এই মানে পেঁয়াজটা একটু তুলে নিতে হবে। তো দেখুন আমি এটা তুলে নিয়েছি। আর এটা এখন ব্লেন্ড করতে পারেন বা বাটতেও পারেন, যারা পাটায় বেটে নিতে পারেন, আর যাদের পাটা নেই তারা এটা ব্লেন্ডও করে নিতে পারেন। তো জিরা আর যে সরিষাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু দেখুন অলরেডি আমি গুঁড়ো করে নিয়েছি একটা ব্লেন্ডারের জারে দিয়ে। আর এখন শুকনো মরিচগুলো দিয়ে এখন কিন্তু এটা একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব। তো শুকনো মরিচগুলো দিয়ে এখন যে পেঁয়াজটা ভেজে নিয়েছি এটা কিন্তু পুরো এটার ভিতরে একবারে দিয়ে দিব। তো দিয়ে কিন্তু এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো যাদের ব্লেন্ডার নাই তারা তো অবশ্যই পাটায় বেটে নিতে হবে। তো এটা পাটায় বাটলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো যেহেতু অল্প সময়তে দেখেন এগুলো হয়ে যাবে, যার জন্য ব্লেন্ডার থাকলে তো এটা বেশি ঝামেলা মনে হয় না, বেশি সময়ও লাগে না। যার জন্য দেখুন আমি এটা ব্লেন্ডারেই করা দেখালাম। তো এটা কিন্তু আমি তুলে রাখবো, এভাবে তুলে রেখে কিন্তু এই একই জারে এখন এই মাছগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার আগে মাছগুলোকে কিন্তু একটু বেছে নিতে হবে, যেহেতু এটা টাকি মাছ, এটার ভিতরে তো কাঁটা অবশ্যই আছে। তো কাঁটাগুলোকে কিন্তু আমি এক এক করে একটু বেছে নিতে হবে। তো মাছটা তত সময় ঠান্ডা হয়ে গিয়েছে, মাছটা ভেজে রেখেছিলাম। তো ঠান্ডা হতে হতে আমি কিন্তু ব্লেন্ডারগুলো এই যে পেঁয়াজটা, মশলাটা এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর তত সময় মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছগুলোকে আমি বেছে নিয়েছি। তো বেছে দেখুন মাথার অংশ ফেলে দিয়েছি, এখানে শুধু মাছগুলো নিয়েছি। আর মাছগুলো নিয়ে এখানে বেছে যে কাঁটাগুলো থাকে কাঁটাগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে দেখুন মাছটাকে শুধু একটু ব্লেন্ড করে নিয়েছি, অনেক সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। তো বাটতে যতটুকু সময় লাগে এটা কিন্তু ব্লেন্ডারে করলে কিন্তু অল্প সময়তে হয়ে যায়। তো দেখুন অল্প সময় হয়ে যায়, সময়ও বেঁচে যায়। আর এখন দেখুন মাছগুলোকে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণ। নিয়ে যে মশলাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা, তারপরে এখানে সরিষা দিয়েছি, দিয়ে এটা কিন্তু এখন আমি এখানে একটু ভালো করে মেখে নেব। তো এই মাখাটা কিন্তু একদম সুন্দর করে মেখে নিতে হবে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দেইনি, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন না। তবে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে আর খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখুন আমি এটা সম্পূর্ণ মেখে নিয়েছি। মেখে এখন কিছু
সামান্য একটু লবণ দিয়ে দিব, একটু লবণ কম আছে, লবণ দিয়ে দিব। আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিব, কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু আরও অনেক মজা লাগবে খেতে। অবশ্যই আপনারা কিন্তু এই কাঁচা সরিষার তেলটা অবশ্যই দিবেন। আর ভর্তাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এই টাকি মাছ ভর্তা দেয় কি মজা খেতে, আর একটু ভর্তা হলে আপনি প্লেট প্লেট ভাত খেয়ে নেবেন, কিভাবে আপনি বুঝতেই পারবেন না। এটা এত মজার একটি ভর্তা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। যারা এখনও খাননি অবশ্যই তারা এইভাবে ভর্তাটি তৈরি করে খাবেন, খুবই মজা লাগবে দেখবেন। আর এই ভর্তাটা খেলে মনে হবে যে আসলে এটা মাছ ভর্তা খাচ্ছেন না কি খাচ্ছেন বুঝতেই পারবেন না, এটা এতটাই মজা। তো এই ভর্তাটা কিন্তু অনেকে করে খেতে জানে না। তো দেখুন আমি এখানে কিন্তু কিছু শুকনা মরিচ প্রথমে ভেজে নিয়েছি অল্প করে তেল দিয়ে, আর সেই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দেখুন এখানে আমি এখন কচু ভেজে নিব। তো এটা কিন্তু মান কচু বলে। তো দেখুন এখানে মান কচুটা উপরের অংশটা খেয়ে ফেলেছি, আর নিচের যে অংশটা থাকে এটা কিন্তু অনেক সময় একটু দেখা যাচ্ছে সেদ্ধ হতে একটু সময় লাগে। তো সেই অংশটা ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা এভাবে ভর্তা করে খেতে পারি। তো এই যে কচুটা প্রথমে আমি দেখুন ছিলে ধুয়ে তারপরে কিন্তু এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আঙ্গুল যতটুকু মোটা সেরকম আকৃতি করে তারপরে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। আর এটাকে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তো যখন এটা সেদ্ধ করবেন দেখা যাচ্ছে কচুটা কিন্তু একটু এরকম একটু কালচে কালচে ভাব হয়ে আসে, তাতে কিন্তু কোনো ভয়ের কিছু নাই। আর দেখুন কচুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা প্রেসার কুকারে দিবেন এই কারণে, দেখা যাচ্ছে আপনি যদি গ্যাসে রান্না করেন তাহলে দেখা যাচ্ছে গ্যাসটাও সাশ্রয় হবে, আবার অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। আর এটা যদি চুলায় বা গ্যাসে যেটাই রান্না করেন না কেন সময়টা বেঁচে যাবে প্রেসার কুকারে সেদ্ধ করলে। আর এইভাবে সেদ্ধটা করে নিয়ে যখন এই ভর্তাটা এইভাবে ভেজে করবেন দেখবেন এই ভর্তাটা খেতে আলাদা একটা বেশি ভালো লাগবে স্বাদটা। সেটা যখন ভর্তা করে খাবেন তখন বুঝতে পারবেন যেটা স্বাদটা আসলে কতটা ভালো। তো আমি দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে কিন্তু ভেজে নেব। আর এই কচুটা যখন সেদ্ধ করবেন তখন দেখা যাচ্ছে কি গার উপরে একটু পানি পানি ভাব থাকে, আর এই পানি পানি ভাবটা কিন্তু এইভাবে একটু ভেজে নিলে সেটা শুকিয়ে যাবে আর একটু আঠালো আঠালো হবে। আর এই কচুটা কিন্তু অনেকে চুলায় যারা রান্না করে কাঠের লাকড়ির চুলায় রান্না করেন দেখা যাচ্ছে কি যে আগুনের ভিতরেও কিন্তু এটা পুড়িয়ে ভর্তা করা যায়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো সবাই তো আসলে চুলায় রান্না করে না, কাঠের চুলায় রান্না করে না, এই জন্য আগুনের ভিতরে পুরানোটা সেটা সহজ হয়ে ওঠে না, যার জন্য এভাবে কিন্তু আপনারা ভর্তাটা করতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে। আর দেখুন আমি ভেজে নিয়েছি, ভাজার পরে এই প্যাচেলো দিয়ে এভাবে একটু কচুগুলোকে একটু থেতো থেতো করে নিব। এটা যখন ভর্তা করবেন তখন দেখা যাচ্ছে ভর্তাটা করতে সুবিধা হবে। আর প্যানে যতটুকু তেল ছিল তেলটাও পুরোটা কচুতে লেগে যাবে, আর এই ভর্তাটা এভাবে করলে ভালোও লাগবে খেতে। যার জন্য দেখুন আমি কিন্তু এই কচুটাকে এভাবে একটু এবড়ো থেবড়ো করে ভেঙে নিয়েছি। চাইলে আপনারা আস্তেও রাখতে পারেন, সেটাতে কোনো সমস্যা হবে না। এবার আমি এটাকে ভর্তা করার জন্য রেডি করে নিব। তো এই কচুটা কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু মাখবেন, যে কোনো ভর্তা গরম গরম অবস্থায় মাখলে কিন্তু মাখাটা অনেক সুন্দর হয়, মসৃণ হয়, অনেক মসৃণ হয় গরম গরম অবস্থায় মাখলে। যে কোনো ভর্তা দেখবেন মাখবেন গরম গরম অবস্থায়। তো দেখুন আমি এই যে এভাবে ম্যাশ করে নিচ্ছি গরম গরম অবস্থায়, এভাবে তো হাত দিয়ে করা যায় না। তো আপনারা চাইলে একটা গ্লাস বা বাটি বা এই ধরনের ম্যাশ করা এগুলো দিয়ে কিন্তু আপনারা এইভাবে ম্যাশ করে নিতে পারেন। কচুটা দেখুন অনেক সুন্দর কিন্তু গলে গিয়েছে এভাবে ম্যাশ করাতে। তো এটা কিন্তু এখন আমার ভর্তা করার জন্য খুবই ভালো হবে। তো এখন আমি ভর্তা করার জন্য এখানে শুকনো মরিচ যে কটা ভেজে নিয়েছিলাম, তো মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মরিচটা খাবেন ঠিক সেইভাবেই কিন্তু মরিচের পরিমাণটা দিবেন। তো আমি এখানে মরিচ দিয়েছি একটু বেশি করে, যেহেতু কচু ভর্তা, কচু জিনিসটাই কিন্তু একটু দেখবেন চড়া ঝাল দিবেন, এটা খেতে কিন্তু বেশি মুখরোচক হবে, খেতে খুবই ভালো লাগবে। আর এই ভর্তাটা করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, অল্প কিছু দিবেন, দেখবেন এইভাবেই ভর্তাটা করবেন আমি যেভাবে করছি। তো আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেখানো কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। পেঁয়াজটা দিয়ে কিছু সরিষার তেল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিছু সময় মেখে নিয়েছি। আর এখানে আরও একটু সরিষার তেল দিয়েছি, তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটা এমনভাবে মাখবেন যাতে পেঁয়াজের যে রসটা এটা খুব ভালো করে বের হয়ে আসবে আর পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে,
এইভাবে ভর্তাটা করবেন। এই ভর্তাটা আপনার মুখে কিন্তু সারা জীবন লেগে থাকবে। এর স্বাদটা এতটাই মজা হয় এই ভর্তাটা এভাবে করলে। যাই হোক, ভর্তাটা কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। ভর্তাটার কালার দেখুন কত সুন্দর হয়েছে। আর সবশেষে আমি এখানে 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই গুঁড়োটা কিন্তু এই কচু জাতীয় ভর্তায় দিবেন, দেখবেন এই গুঁড়োটা দেওয়াতে কিন্তু খেতে স্বাদটা যে এত ভালো আসে। যে ধরনের কচু জাতীয় যা ভর্তা করবেন সেটার ভিতরে এরকম একটু ভাজা জিরের গুঁড়ো দিবেন, দেখবেন ভর্তাটা খুব ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।